28 বছরের তাকদির কন্ট্রোল হারিয়ে 13 বছর বয়সের চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক। প্রায় 7 বছর পর তাকদির দেশে ফিরেছে। তার কারণ তার চাচাতো বোন তিশার বিয়ে। কিছুদিন পর আরব খানের বড় মেয়ে তিশার বিয়ে। আরব খানের 2 মেয়ে, বড় মেয়ের নাম তিশা, বয়স 24 বছর, এবং ছোট মেয়ের নাম নিশা, বয়স 13 বছর। নিশা বর্তমানে 8ম শ্রেণীতে পড়ে। আরব খানের বড় ভাইয়ের নাম আরিফ খান এবং তাদের আরিফ খানের একমাত্র ছেলে। আরিফ খান তার একমাত্র ছেলের ব্যবসার কাজে 21 বছর বয়সে বিদেশে পাঠিয়ে দেয়। আজ প্রায় 7 বছর পর তিশার বিয়েতে তাকদির দেশে আসবে। তাকদির এয়ারপোর্টে তাকে ড্রপ করতে আসতে মানা করেছে। কে শোনে কার মানা? তাকদিরের বাবা রাফিক এবং তার ছোট ভাই আরবকে নিয়ে এয়ারপোর্টে চলে যায়। আরব খান বলে, ভাইয়া, তাকবীরকে আমরা 7 বছর হয়ে গেছে দেখি না। একটু একটু ভিডিও কলে শুধু কথা হয়। তাকদির যখন এয়ারপোর্টে তার বাবা এবং চাচাকে দেখে, তাদের সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং জিজ্ঞাসা করে, আপনাদেরকে না বললাম আমাকে নিতে কষ্ট করতে আসতে লাগবে না? এমনিতেও বাড়িতে তিশার বিয়ে, অনেক আয়োজন, এর মধ্যে আবার কষ্ট করে আপনারা এখানে কেন আসতে গেলেন? রাফিক বলে, আচ্ছা সব কথা গাড়িতে হবে, এখন গাড়িতে ওঠো। প্রায় অনেকটা রাস্তা আসার পর আরব খান তাকবীরকে জিজ্ঞাসা করে, বাবা তাকদীর, দিশার তো বিয়ে হয়ে যাচ্ছে, তো তুমি কবে বিয়ে করবে? নাকি কোনো পছন্দের মানুষ আছে? তাকদীর একটু শান্তশিষ্ট মেজাজে ছেলে। তাকবীর হাসি মুখে বলল, এই তো চাচ্চু, সময় হলেই বিয়ে করব। আর কোনো পছন্দের মানুষও নাই। কথা বলতে বলতে তারা বাড়ির সামনে চলে এলো। নিশা বাড়ির থেকে দৌড়ে এসে তার বাবাকে ধরে বলল, আব্বু, তুমি সকাল সকাল কোথায় চলে গেলে? জানো, ঘুম থেকে উঠে আমি তোমাকে অনেক খুঁজেছি। আরিফ খান বলল, এই তো আম্মু, তোমার তাকদীর ভাইয়াকে আনতে গিয়েছিলাম। তাকদীর বলল, নিশা কত বড় হয়ে গেছে। তো নিশা, তোমার পড়ালেখা কেমন চলছে? নিশা বলল, না ভাইয়া, পড়ালেখা বলে থেমে গেল। আরিফ খান বলল, ওর আবার পড়ালেখা? সারাদিন তো ঘোরাঘুরি আর দুষ্টুমি নিয়েই পড়ে থাকে, এছাড়াও পড়ালেখায় ভালো না। তাকদীর এই কথা শুনে নিশার দিকে তাকালো। নিশার বাবার মুখে এরকম কথা শুনে বাড়ির দিকে চলে গেল। তাকদীর বাড়ি ঢোকার পর তাকবীরের আম্মু তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই কেমন আছিস? ব্যবসার কাজে এতই ব্যস্ত ছিলি যে 7 বছরে তোর বাড়ি ফেরার সময় হলো না। তাকদীর হেসে বলল, এই যে এখন দেশে এসেছি, আর বাইরে যাব না। ব্যবসার কাজে, এই যে এবার আমি ভোটে দাঁড়াবো। তাকদীরের মুখে এই কথা শুনে সবাই তো অবাক হয়ে গেল। তাকবীরের মা বলে উঠল, বাবা, তুই রাজনীতিতে জড়াস না বাবা। তাকবীর বলল, দেখো আম্মু, আমাদের বংশের রক্তের মতো রাজনীতি জড়িয়ে আছে। তাকবীর তার মাকে জিজ্ঞাসা করলো, তার রুমটা কি খালি আছে নাকি এখন ওখানে অন্য কেউ থাকে? আম্মু বলল, না, তোর রুম তোর রুমের মতনই আছে। এমনি তো আগের থেকেই তোর রুমে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করুক তা পছন্দ ছিল না। আয় আমার সাথে, আয়, তোকে তোর রুম দেখিয়ে দিচ্ছি। তাকদীর বলল, না, আমি বাড়ির প্রত্যেকটা কোণা চিনি। এই কথা বলে তাকদীর তাকদীর তার রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে তাকদীর খেয়াল করলো তার রুমটা অনেক সুন্দর করে গোছানো রয়েছে। সে আলমারির থেকে একটা শার্ট এবং একটা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নিচে এদিকে রান্নাঘরে তাকবীরের জন্য তাকদীরের আম্মু এবং রিমার আম্মু মিলে তাকদীরের জন্য নাস্তা তৈরি করে নিশাকে দিয়ে তাকবীরের রুমে পাঠিয়ে দিল। বিয়ে বাড়িতে যে যার নিজের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। নিশা ভয় ভয় করে তাকদীর ভাইয়ার রুমের দিকে হাঁটা শুরু করলো। নিশা ছোটবেলা থেকেই তাকদীরকে প্রচুর ভয় পেত। নিশার যখন 6 বছর, তখন নিশা পড়া বাদ দিয়ে তার বন্ধুর সাথে বসে বসে টিভি দেখছিল। তাকদীর ভাইয়া এরকম সময় টিউশনি শেষ করে বাসায় এসে দেখে নিশা না পড়ে টিভি দেখছে তার বন্ধুর সাথে। সেদিন তাকবীর নিশাকে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, কিরে, পড়তে বসিস নাই কেন? এছাড়াও একদিন কলেজ থেকে ফেরার সময় রাস্তায় তাকদীর ভাইয়ার এক গ্রুপের সাথে অনেক মারামারি হয়। তাকদীর ভাইয়া তার বিপক্ষ গ্রুপে একটা ছেলের মাথা ফাটিয়ে বাড়িতে আসে। কলেজের সাদা ইউনিফর্মে লাল রক্তের ছোঁয়া দেখে বাড়ির সবাই তাকদীর ভাইয়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ছোটবেলায় দেখেছিলাম তাকবীর ভাইয়া কিছু থেকে কিছু হলেই প্রচুর রেগে যেত। জানি না এখন বর্তমানে ভাইয়া কেমন। এসব ভাবতে ভাবতে নিশা তাকবীর ভাইয়ার রুমের সামনে এসে নক করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসার কারণে নিশা মনে মনে ভাবতে থাকলো, হয়তোবা রুমের ভেতরে তাকদীর ভাইয়া নেই। এটাই সুযোগ, নাস্তাটা টেবিলের উপরে রেখে আমি তাড়াতাড়ি করে চলে যাই। নিশা রুমের ভেতরে প্রবেশ করে টেবিলের উপরে খাবারটা রেখে পেছনের দিকে তাকিয়ে দেখে তাকদীর ভাইয়া তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। এসেই নিশাকে জিজ্ঞেস করলো, কি রে, তোর পড়ালেখার কি হয়েছে? চাচার মুখে শুনলাম তুই নাকি পড়ালেখা ভালো করে করিস না। নিশা চুপ করে দাঁড়িয়ে রইল। তাকদীরের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দে।
তাকদির বলে উঠল, তুই আমার কাছে প্রত্যেক দিন পড়তে বসবি, বুঝেছিস নিশা? নিশা ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নিশার রুম থেকে চলে যাওয়ার সময় তাকদির নিশার হাত ধরে টেনে বলল, এই শোন, আমি তোর জন্য কিছু জিনিস এনেছি। নিশা জিজ্ঞাসা করলো, কি জিনিস ভাইয়া? তাকবির তার লাগেজ থেকে কিছু চকলেট বের করে নিশাকে দিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি। নিশা চকলেটগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। নিশা চকলেটগুলো নিয়ে তাকবির ভাইয়ার রুম থেকে বের হয়ে গেল। তাকবির তার রুমে নাস্তা করে বিছানায় শুয়ে শুয়ে কিভাবে ভোটে জেতা যায় তা নিয়ে ভাবছে। এমন সময় তাকবীরের আব্বু এসে বলল, নিচে কিছু মানুষ তোর সাথে কথা বলার জন্য এসেছে। তানবীর এই কথা শুনে তাড়াতাড়ি তার রুম থেকে বের হয়ে নিচে এলো। এসেই দেখে তার বিজনেসের কিছু লোকেরা তার সাথে কথা বলতে এসেছে। তাকবীর তাদের সাথে কিছু ভালো মন্দ কথা বলে তাদেরকে বিদায় জানালো। এদিকে আবার তাকবীর দেশে ফিরেছে শুনে তাকবীরের কলেজের বন্ধুরা তাকবীরের সাথে দেখা করতে এলো। তাকবীর তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। একে তো বাড়ির বিয়ের অনুষ্ঠান, অনেক মানুষ, তার উপর আবার তাকদিরে তার বন্ধুদের সাথে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবে। তাকবীর তার বন্ধুদের সাথে কথা বলে বাসায় ফিরে এলো। বাড়িতে আসার পর তাকবীর আম্মুর তাকবীরকে জিজ্ঞাসা করলো, কিরে তুই কই ছিলি? তাকবীর উত্তর দিল, একটু বন্ধুদের সাথে বাইরে গেছিলাম। তাকবীরের আম্মু বলল, আচ্ছা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি, কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাকবীর মোবাইল টিপতে টিপতে মাথা নাড়িয়ে হুঁ বলে তার রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে যে যার মতন রুমে চলে গেল। তাকবীরও রাতের খাবার শেষ করে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে তাকবীর ভাবছে কিভাবে জনগণের মধ্য থেকে ভোট পাওয়া যায়। তাকবীরের বাবা গত 5 বছর মেয়রের পদে ছিল। বাবার বয়স হয়েছে, যার কারণে তানবীর নিজেই এবার মেয়রের পদে দাঁড়াবে। এসব নিয়ে ভাবতে ভাবতে যখন তাকবীরের চোখ লেগে এলো, তখন তাকবীর খেয়াল করলো ছাদের থেকে খুব মিষ্টি সুরে একটা গানের আওয়াজ ভেসে আসছে। তাকবীর বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে তখন 12টা 25 বাজে। রুম থেকে তাকবীর মোবাইল নিয়ে তাকবীর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে দেখে নিশা গান করছে। তাকবীর কোনো আওয়াজ না করে নিশার পাশে গিয়ে দাঁড়ালো। নিশা হঠাৎ করে তার পাশে একজনকে দেখে খুব ভয় পেয়ে গেল। নিশা ভালো করে খেয়াল করে দেখল তাকবীর তার পাশে দাঁড়িয়ে আছে। নিশা তাকবীরকে প্রশ্ন করলো, ভাইয়া তুমি এত রাতে এখানে কি করছো? তাকবীর ধমক দিয়ে নিশাকে জিজ্ঞেস করলো, এত রাতে কেউ ছাদে এসে গান করে? নিশা ভয়ে ভয়ে বলল, ভাইয়া আসলে ঘুম আসছিল না, যার কারণে ছাদে এসে গান গাচ্ছিলাম। তাকবীর রাগী গলায় বলে উঠল, ঘুম না আসলে পড়তে বসতি, তাহলে তোর তাড়াতাড়ি ঘুম চলে আসতো। আর তুই জানিস না কালকে তোর বড় বোনের হলুদ অনুষ্ঠান? তাড়াতাড়ি না ঘুমালে ঘুম থেকে উঠতে পারবি সকালে? নিশা কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে ছাদের থেকে চলে যেতে লাগলো। তাকবীর ভাইয়ার আবারও ধমক দেবে এর ভয়ে নিশা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। তাকবীর ছাদে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটা ছোট হলেও গানের গলাটা অনেক সুন্দর। হঠাৎ নিচ থেকে নিশার অনেক জোরে চিৎকার শুনে তাকবীর তাড়াতাড়ি নিচে এসে দেখলো নিশা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে। নিশার চিৎকারে বাড়ির অনেকেরই ঘুম থেকে উঠে গেল। তাকবীর তাড়াতাড়ি নিশাকে কোলে তুলে নিশার রুমে নিয়ে গেল। নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে। বাড়ির মানুষ নিশাকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করলো। আমার আম্মু নিশার পায়ে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছে। নিশার আম্মু তার মেয়ের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে গেল। নিশার কান্না কোনোভাবেই থামছে না, হয়তোবা মেয়েটা পায়ে আসলেই অনেক বেশি ব্যথা পেয়েছে। এদিকে আবার নিশার বড় বোন বলে উঠল, কালকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কিভাবে নাচ করবি? নিশার আব্বু নিশার বড় বোনকে ধমক দিয়ে বলল, চুপ কর, একে তো মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে, এরপরে তুই আবার নাচানাচির কথা বলিস। তাকবীর নিশাকে বলে, আরও যা রাতের বেলা ছাদে গিয়ে গান কর, এমনিতেই নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে, তার উপরে তাকবীর তাকে ঠেস মেরে কথা বলছে। নিশা বলে উঠল, ভাইয়া তুমি আমার দোষ দিও না, আমিও তো তোমার ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছি। আমি নিশাকে জিজ্ঞেস করলাম, এখন তোর পায়ের ব্যথা কমেছে? নিশা দাঁড়িয়ে বলল, আগের থেকে এখন পায়ে ব্যথা অনেকটাই কমে গেছে। আমার আম্মু বলল, আচ্ছা নিশা তাহলে এখন শুয়ে পড়ো, আর তোমরাও যে যার রুমে চলে যাও। আর রাতের বেলা নিশা তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে জানিও। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গেছে। হঠাৎ ঘুমের ঘরে বুঝতে পারলাম আমার রুমে কেউ ঢুকছে। তারপর চোখ মেলে দেখলাম নিশা আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে কিছু খুঁজছে। নিশার চুলগুলো লম্বা, প্রায় কোমরের নিচ খানেক পর্যন্ত। হঠাৎ দেখলাম নিশা দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় চুল ঠিক করছে। আমি নিশাকে ডাক দিয়ে বললাম, কিরে তুই আমার রুমে কি করছিস? নিশা আমার দিকে ফিরে বলল,
চাচি বলেছে আমি তোমার রুমে এসে যেন তোমাকে ঘুম থেকে ডেকে দেই। আমি নিশাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই ড্রেসিং টেবিলের সামনে কি করিস? চাচি বলেছে আপুর গায়ে হলুদের কিছু জিনিস নাকি তোমার রুমে রেখেছে, যার কারণে আমি এগুলোই খুঁজছিলাম, কিন্তু আমি তোমার রুমে কিছুই খুঁজে পাইনি। আচ্ছা ভাইয়া, তুমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে তাড়াতাড়ি আসো। এই কথা বলে নেশা চলে গেল। নিশা নিচে যাওয়ার সাথে সাথে তাকবীরের আম্মু জিজ্ঞেস করলো, কী রে, জিনিসগুলো পেয়েছিস? নিশা বলল, তাকবীর ভাইয়ার রুমে কিচ্ছু পাইনি চাচি। তাকবীরের আম্মু বলল, তাহলে মনে হয় জিনিসগুলো অন্য কোথাও রেখেছি। আর নিশা, তাকবীরকে ঘুম থেকে ডেকে দিয়েছিস? নিশা বলল, চাচি, ডেকে দিয়েছি তাকবীর ভাইয়াকে। এদিকে আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। নিশা আমাকে দেখে তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, তাকবীর ভাইয়া, তুমি এগুলো কি পরে এসেছো? আমি বললাম, কেন, তুই চোখে দেখিস না? দিশা বলে, হ্যাঁ আমি চোখে দেখি তো। তুমি একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরে চলে এসেছো। তাকবীর বলল, হ্যাঁ তো কি হয়েছে? নিশা তাকবীরকে বলল, যাও ভাইয়া, উপরে গিয়ে সাদা কালারের কোনো পাঞ্জাবি বা শার্ট পরে এসো। আজকে সকালবেলা বাড়ির সব ছেলেরা সাদা কালারের পাঞ্জাবি পরবে, আর বিকালের অনুষ্ঠানে তোমার কাপড় তোমার রুমে চাচি আম্মা পাঠিয়ে দেবে। এখন যাও ভাইয়া, গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। এই কথা বলে নিশা ফুলের প্লেট নিয়ে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির সকলে একা একা রেডি হয়ে নিচে চলে এলো। নিশা ভালো করে খেয়াল করে দেখলো তাকবীর ভাইয়া এখনও নিচে আসেনি। হঠাৎ নিশার চোখ সিঁড়ির দিকে গেল। তাকবীর একটা সাদা কালারের শার্ট পরে নিচে ইন করে নিচে নেমে এলো। এরকম সময় তাকবীরের বন্ধুরা বাসায় এলো। তাকবীর তার বন্ধুদের সাথে বাইরে বের হয়ে যায়। হঠাৎ তাকবীরের মোবাইলে মন্ত্রী কল দিয়ে বলল তাকে একটা রাজনৈতিক সমাবেশে যেতে হবে, যেখানে তাকবীরের বিপক্ষ দলের মানুষ এবং তাকবীরের দলের মানুষ উপস্থিত থাকবে। আর সেই সমাবেশে তাকবীরকে উপস্থিত থাকতে হবে 10টা বাজে। তারপর মন্ত্রী তাকবীরকে পরিবারের কথা জিজ্ঞাসা করলো। মন্ত্রী তাকবীরের বাবার ছোটবেলার বন্ধু, যার কারণে তাকবীরের পরিবারের সাথে মন্ত্রীর পরিবারের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাকবীর মন্ত্রীর সাথে কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 9টা 20 বাজে। তাকবীর আর বাসায় না গিয়ে বন্ধুদের সাথে করে গাড়িতে করে সমাবেশের দিকে রওনা দিল। তাকবীরের একটা খুব ভালো বন্ধু রয়েছে, যার নাম হলো জিসাদ। জিসাদের সাথে তাকবীরের সম্পর্ক স্কুল থেকে অনেক ভালো। বর্তমানে তাকবীরের বাহিরের ব্যবসাটা জিসাদের আব্বু সামলাচ্ছে। জিসাদ তাকবীরের গ্রুপের ছেলেদেরকে কল দিয়ে জানিয়ে দিল আসার জন্য। তাকবীর সমাবেশে যাওয়ার আগে তার গ্রুপের ছেলেদের সাথে এক জায়গায় দেখা করে। তাকবীর তার গ্রুপের ছেলেদেরকে বলে, সমাবেশে কোনো না কোনো একটা ঝামেলা ঠিকই হবে, তোমরা সবাই আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, যে কোনো ঝামেলার জন্য মুখোমুখি আমরা হতে পারি। তারপর তাকবীর, জিসাদ এবং গ্রুপের সকলে মিলে সমাবেশের দিকে রওনা দিল। সমাবেশে যাওয়ার পর কিছু কথা কাটাকাটি হয় দুই গ্রুপের। তাকবীরের বিপক্ষে যে ছেলেটি দাঁড়িয়েছে তার নাম হলো জয়। ওখানে দুই গ্রুপের কথা কাটাকাটির মতো জয় বলে উঠল, এখান থেকে বের হওয়ার পর তাকবীরের গ্রুপ ভালো করে দেখে নেবে জয়। জয়ের মুখে এই কথা শুনে তাকবীর একটা মুচকি হাসি দিল। তাকবীর তো জানতোই আগে থেকেই কোনো না কোনো একটা ঝামেলা হবে এখানে, যার কারণে তাকবীর তার গ্রুপকে আগে থেকেই রেডি করে এনেছে। সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় জয়ের গ্রুপের একজন তাকবীরের গ্রুপের একটা ছেলের মাথা ফাটিয়ে দেয়। তারপর শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে তুমুল মারপিট। এরই মধ্যে জয় তাকবীরকে ছুরি দিয়ে আক্রমণ করতে চায়। তাকবীর নিজেকে বাঁচাতে জয়ের মাথায় সুজোরে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, যার কারণে জয়ের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে জয়কে হসপিটালে ভর্তি করাতে নিয়ে যায় তাকবীর। ঠিক সেই সময় নিশা তাকবীরকে অনেকগুলো কল দেয়, কিন্তু তাকবীর একটা কলও ধরে না। আর ধরবেই বা কী করে, তাকবীর তো এখন জয়কে নিয়ে মেডিকেলে এসেছে। এদিকে জয়ের পরিবার এবং তাকবীরের পরিবারে খবর চলে গিয়েছে যে তাকবীর জয়ের মাথা ফাটিয়ে ফেলেছে। বর্তমানে জয়, তাকবীর দুজনেই মেডিকেলে আছে। তাকবীরের বাবা ও চাচা এই খবর পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে চলে গেল। তাকবীরের বাবা তাকবীরের খবর না নিয়ে জয়ের কি হয়েছে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলো। এদিকে জয়, বাবা এবং চাচারা এসে তাকবীরের বাবার সাথে বাজে ব্যবহার করতে শুরু করলো। তাকবীর এগুলো দেখে জয়ের বাবার সাথে কথা কাটাকাটি শুরু করলো। ঠিক ওই সময় তাকবীর জানতে পারলো জয়ের সাথে তার চাচাতো বোন রিমার বিয়ে ঠিক হয়েছে। এই কথা জানতে পেরে তাকবীর একদম চুপ হয়ে গেল। এরকম সময় ডাক্তার এসে খবর দিল রোগীর তেমন কিছু বেশি হয়নি, শুধু মাথায় একটু আঘাত পাওয়ায় জ্ঞান হারিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসবে। এই কথা শুনে তাকবীর এবং তার বাবা স্বস্তির নিঃশ্বাস নিল। তাকবীরের বাবা এবং চাচা বারবার জয়ের বাবার কাছে ক্ষমা চায়।
এবং তাকবীরকেও ক্ষমা চাইতে বলে। কিছুক্ষণ পর জয়ের জ্ঞান ফিরে আসে। এরই মধ্যে তাকবীর জানতে পারে রিমা এবং জয় রিলেশন করত, যার কারণে জয়ের বাবা রিমার জন্য জয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। প্রথমত রিমার বাবা বিয়েতে রাজি ছিল না, মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তাকবীরের বাবা তাকবীরকে বলে সরি বলার জন্য জয়কে। ঠিক তখনই জয়ের বাবা বলে ওঠেন, না বেয়াই সাহেব, আপনি কি বলেন, আমরা আত্মীয় হতে চলেছি। ওরা দুইজন তো এক একজনকে চেনেই না, না জেনে ভুল করে ফেলেছে। এদিকে বারবার তাকবীরের বাবার মোবাইল বাড়ি থেকে কল আসছে, যার কারণে তাকবীরের বাবা জয়ের বাবার থেকে বিদায় নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। তাকবীর মেডিকেল থেকে বের হয়ে যাওয়ার পর জয় বলে উঠল তার বাবাকে, ওদের কত বড় সাহস আমাদের সাথে ঝামেলা করতে আসে। জয়ের বাবা হেসে বলল, জয় একটু ধৈর্য ধরো, রিমির সাথে তোর বিয়েটা আগে হয়নি, তারপর দেখিস ওদেরকে কিভাবে আঙুলের ইশারায় নাচাই।